আসলে শুরুতেই কথা বলতে চাই আগুনের ঘটনা, এফআর টাওয়ারে আগুনের ঘটনার আলোচনা থামতে না থামতেই আজকে আমরা দেখলাম ডিএনসিসি কাঁচা বাজারে আগুনে পড়লো 250 দোকান, যেটি আমরা দক্ষিণের মেয়রের কাছ থেকে শুনছিলাম যে এটি কি শুধুই দুর্ঘটনা নাকি এখানে নাশকতাও থাকতে পারে, সেটি খতিয়ে দেখার কথা বলছেন। কি মনে হয় এম এ আজিজ, এরকম কোনো আশঙ্কা কি মনে হয় যে এরকম কিছু আসতে পারে? পর্যালোচনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আশঙ্কা করতেই পারেন উনি, তবে যে ঘটনাগুলি ঘটে গেছে নিমতলি, তারপরে বাজার, বনানী, এই আজকে ঘটলো, আবার আর একটা ছোট ঘটনা ঘটছে, তারাই এটা নিভে ফেলছে গুলশান 2-এ এক ইন্স্যুরেন্স কোম্পানির। তো এখানে তদন্ত রিপোর্টও হয়েছে, জানা গেছে, তাতে মনে হয় নাই যে এগুলোতে নাশকতা ঘটেছে। তো হ্যাঁ, কিছু আসছে, কিছু আসেনি। নিমতলি এই যে এটা যে হলো, এটার তো প্রস্তাব সহ দেওয়া হয়েছে ডিএনসিসি, এটা দেওয়া হয়েছে, বাস্তবায়ন করা যায় নাই তাদের কারণেই, সেটা আমি পরে বলছি। তো এই জন্য সন্দেহ, যে কোনো ঘটনা ঘটলে সন্দেহ থাকতেই পারে, বলা যায় না, তবে তদন্ত হতে পারে। তবে আমার ধারণা যে অগ্নি, আপনার বাস্তবতা হচ্ছে যে ফায়ার সার্ভিস একটা জরিপ করেছে, সেখানে দেখা গেছে যে 40,000 2008 থেকে 2018 সাল পর্যন্ত 40,000 বহুতল ভবন তৈরি হয়েছে। তার ভিতরে ফায়ার সনদ দিছে মাত্র 162টা, বাকিটা কিন্তু তারা নিজেরাই। এখানে একটা সমস্যা আছে, যেমন ফায়ার সার্ভিসের আইনে আছে যে 6 তলার উপরে গেলে বহুতল, আর রাজুকের আইনে আছে 10 তলার উপরে গেলে বহুতল, যার ফলে রাজুক 10 তলার উপরে না হলে ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে পাঠায় না। এখানে একটা আইনের জটিলতাও আছে। তো এছাড়া আপনি দেখেন সারা দেশে আমরা যাই বলি না কেন, আমরা তো উন্নয়নশীল দেশ, দরিদ্র দেশ ছিলাম, শহরটা নগরায়নটা হয়েছে অপরিকল্পিতভাবে। এখন আমরা একটু উন্নয়ন হচ্ছি, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা বেশি। এই যে ম্যান-মেড যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, এগুলো আর আমরা এখন বরদাস্ত করতে চাই না। তাই না? 96-এর আগে আইন ছিল যেমন একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং মিলায়া করা যেত, এখন সেই আইনটা নাই, এখন হচ্ছে ফার লাগবে। তো যাই হোক, আমরা যেটা বনানীর আলাপ করছি সেখানে কোনো ফার নেই। দ্বিতীয়ত, ভিতরে যে ম্যানেজমেন্ট, আমি একজন সাক্ষাৎকার স্থপতির পড়লাম যে এখানে অনেক রকমের ত্রুটি আছে, সিঁড়ি নাই, প্রত্যেকটায় আধুনিক লক লাগানো, একটা দরজার থেকে এক রুম থেকে আর এক রুমে বেরো যাওয়ার স্কোপ নাই, ধোঁয়া বেরোনোর স্কোপ নাই, নির্গমের স্কোপ নাই। অধিকাংশ লোক তো মারা গেছে এইভাবে শ্বাস বন্ধ হয়ে। সুতরাং বাস্তবতা দেখতে হবে। এখন যে অবস্থাটা আছে, ধরেন প্রায় 40,000 বললাম, তো 40,000 আপনার ভবন ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী যে এর ভিতরে 162 যদি বাদ দেই, ঝুঁকির মধ্যে আছে। 11,500 তো একদম উচ্চ মাত্রায় ঝুঁকিতে আছে ফায়ার সার্ভিস, ফায়ার নিরাপত্তাহীনতা নাই, এটা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী। এই জন্য আমি বলছি যে এইগুলা কিছু কিন্তু করা যেত, ম্যানেজ করা। যেমন এই যে ডিএনসিসিতে যে আগুন হয়েছে, এখানে রাজুকও সতর্ক করেছে, ফায়ার সার্ভিসও সতর্ক করেছে। যখন তারা দেখছে সিটি কর্পোরেশনে এখানে আধুনিক মার্কেট করার পরিকল্পনা করছে, তখন দেখছে যে আমাদের উঠায় দিবে, তারা কোর্টে চলে গেছে, কোর্টে ইনজেকশন দিয়ে রাখছে। কারণ কোর্টও তো বিষয়গুলো বিবেচনায় আনতে হবে, তাই না? এখন প্রথম দিকে এইটা বললেও আমি দেখলাম আগুন লাগার পরে, এখন আর কোর্ট সম্পর্কে বলছে না কেউ, কারণ কোর্ট সম্পর্কে তো বলা যাবে না, কন্টেম্পট হবে। কিন্তু কোর্ট তো সিচুয়েশনটা বুঝতে হবে। আজকে এই মার্কেটে আপনার যদি এই কোর্ট ইনজাংশন না দিত, তাহলে এতক্ষণ হয়তো ভেঙে টেঙে একটা আধুনিক মার্কেট হওয়ার চেষ্টা করা যেতে পারত। এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে ফায়ার সার্ভিস একটা আপনার জরিপ করেছে, সেখানে হয়তো বললাম না প্রায় 11,500 ঝুঁকি, প্রত্যেককে প্রায় নোটিশ করেছে, কিন্তু কেউ নোটিশ আমলে নেয় না, কারণ ফায়ার সার্ভিসের কোনো আইনি কর্তৃত্ব নাই, যেটা রাজুকের আছে, সিটি কর্পোরেশনে আছে। বাস্তবতায় যখন এখন আবার অভিযানের কথা বলা হচ্ছে, সেটি কেমন কার্যকর হবে সেটি নিয়ে কথা বলবো, কিন্তু শফিউল আলম ভূঁইয়া আগে সেই মন্তব্যটি নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই, যেটি ধরেন এখানে আজিজ ভাই যেটা বললেন সেটা ঠিকই বলেছেন। পাশাপাশি তবে বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতায় নাশকতার বিষয়টি আমরা উড়িয়ে দিতে পারি না, এই কারণে যে এই যে আগুনের ঘটনাগুলো খুব ঘন ঘন ঘটছে। হতে পারে যে এটা একটা কোইন্সিডেন্স, যে একটার পর একটা ঘটে যাচ্ছে, আবার নাশকতাও হতে পারে, এই বিষয়টাকে মাথায় আমাদের রাখতে হবে। অন্যদিকে
যে আগুন লাগার বাস্তবতাও আছে সেখানে। ধরেন এই যে এফআর টাওয়ারের কথা যদি বলি আমরা, যে আগুন লাগার পরে দেখা যায় যে ভবনের নকশা ত্রুটিপূর্ণ, বা ফায়ার এক্সটিংগুইশের যে ব্যবস্থাটা থাকা, অগ্নি নির্বাচনের যে ব্যবস্থা থাকা দরকার সেই ধরনের ব্যবস্থা নেই। ধরেন ওই যে নির্গমন ব্যবস্থা, যেটা ধরেন ইমার্জেন্সি এক্সিট যেটা থাকে সেটা বন্ধ ছিল। এরকম নানা ধরনের ত্রুটি এই বহুতল ভবনগুলোতে আছে। তো এখন প্রশ্ন হলো, এই যে দিনের পর দিন এই যে ত্রুটি নিয়ে ভবনগুলো আছে, আমরা নিজেরাও খেয়াল করি না, যারা ওখানে বসবাস করি তারাও খেয়াল করি না, এবং যারা মালিক তারাও খেয়াল করি না, আর ধরেন সরকারের কোনো বিভাগ তো এগুলো মনিটর করে না। ধরেন এই যে রাজুকের একজন ইঞ্জিনিয়ার যিনি এইটার দায়িত্বে আছেন, উনি, আমি গণমাধ্যমে দেখলাম মোবাইল ফোনে একজন স্থপতিকে দেখাচ্ছেন, দেখেন এই ভবনটি তার যে মূল নকশা যেটি পাশ করা হয়েছিল সেই অনুসারে করা হয়নি। তাই যে করা যে হলো না, এইটা তদারকি করার দায়িত্ব তো রাজুকের। ধরেন একটা বিল্ডিং করার পরে সেটাকে বসবাস করতে গেলে আবার রাজুকের কাছ থেকে সনদ নিতে হয় যে এটি কি নকশা অনুসারে করা হয়েছিল কিনা। এজন্যই গতকাল কিন্তু পুলিশের আইজি তিনিই প্রশ্ন করছেন যে 14 বছর রাজুক তাহলে করলো কি 2005-এ এই বিল্ডিংটিকে 18 তলা থেকে 22 তলা করার পর। তো এই যে কোনো জায়গায় কোনো মনিটরিং নাই, তো এই যে মনিটরিং না থাকার কারণে, এবং আগুন তো নানাভাবে ঘটতে পারে, ধরেন বৈদ্যুতিক লাইন থেকে ঘটতে পারে, কেমিক্যাল থেকে ঘটতে পারে, ইভেন গ্যাসের চুলা থেকে ঘটতে পারে, এরকম নানা ধরনের। এবং আমাদের ফায়ার ফাইটিংয়ের অবস্থাটা কি আসলে, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আপনার সরু রাস্তার কারণে ফায়ার ফাইটিং করা যাচ্ছে না, বা হেলিকপ্টারে পানি আনতে হচ্ছে, হেলিকপ্টারে পানি আনতে গিয়ে পানি কিন্তু পড়ে যায়। তো আপনি যখন একটা উন্নত শহরে যাবেন দেখবেন যে রাস্তার প্রত্যেক রাস্তায় আপনার ফায়ার হাইড্রেন্ট আছে, কিন্তু ওয়াসা কর্তৃপক্ষের যারা পানি সরবরাহ করে তারা প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ফায়ার হাইড্রেন্ট থাকে, যাতে আগুন লাগলে ওখান থেকেই পানি সরবরাহ করা যায়। ঘটনার পর কিন্তু ফায়ার হাইড্রেন্টের সুপারিশ ছিল, ফায়ার হাইড্রেন্টের সুপারিশ, আবার কেমিক্যালের আগুন আবার পানি দিয়ে নেভানো যাবে না। এটার জন্য আবার ধরেন আপনার ওই যে নাইট্রোজেন, আপনার ওই কি বলে, আমি সায়েন্টিফিক কতগুলো বিষয় আছে, সায়েন্টিফিক কেমিক্যাল লাগবে, নাইট্রোজেন লাগবে, বা সলিড কার্বন ডাই অক্সাইড লাগবে, সেইগুলো আপনাকে ফায়ার হাইড্রেন্ট সার্বিকভাবেই করবার একটা বিষয় ছিল, যেটি এবারও বলা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট করবার কথা। এখন এই যে বলা হয়, ধরেন তদন্ত কমিটি হবে, তদন্ত রিপোর্ট আসবে, আমি চাই যে এবারে অন্তত এগুলো বাস্তবায়িত হোক। এটার পাশাপাশি সরকারের সক্রিয় সহযোগিতার পাশাপাশি, সরকারি সক্রিয় উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা, এবং জনগণ যাতে, আমরা যারা বসবাস করি বিভিন্ন ভবনগুলোতে, সেগুলোতে যাতে আমরা নজরে রাখি যে আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাটার অবস্থা কি। প্রত্যেকে যদি আমরা নিজের দায়িত্বটা নিই, এবং সরকার যদি তার রাজুক এবং তার যে বিভাগগুলো আছে সেগুলোকে সক্রিয় করে, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। এমন হতে পারে যে ঢাকা শহরের অনেক ভবন হয়তো ভেঙে ফেলতে হতে পারে, কারণ হচ্ছে যে ভবনগুলো নির্মাণের সময় বাস্তবসম্মত হবে কিনা। কারণ আমি একটা জরিপ আপনাকে দেব, গতকালও আমি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমাদের গণপূর্ত মন্ত্রী এই জরিপটি দিয়েছেন, সেই বাস্তবতা এটিও কতটুকু সম্ভব হবে, সচেতনার প্রশ্ন, সবগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আমরা সংযুক্ত করে নিতে চাই আমাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মেজর AKM শাকিল নেওয়াজ, তিনি অপারেশন ও মেইনটেনেন্সের পরিচালক, তিনি আমাদের সঙ্গে এখন টেলিফোনে যুক্ত হচ্ছেন। আসলে কারণ অনুসন্ধান নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। জনাব শাকিল নেওয়াজ, স্বাগত আপনাকে আজকে সংবাদ সম্প্রসারণে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আসলে জানতে চাই যে এই যে দক্ষিণের মেয়রের বক্তব্য নিয়ে আমরা কথা বলছিলাম আমরা স্টুডিওতে, যে শুধুমাত্র দুর্ঘটনা নাকি এখানে নাশকতাও আছে কিনা খতিয়ে দেখার বিষয়টি তিনি বলছিলেন। আপনার কি মনে হয়, আপনি তো এই বিষয়টি নিয়ে কাজ করছেন, বনানীর একের পর এক ঘটনা ঘটছে, এর মধ্যে কি কোনো বিশেষ কারণ দেখছেন, নাকি এটি একটি নিছকই দুর্ঘটনা, মানে সবগুলোই? এগুলো কমেন্টস করার আগে আমি বলবো যে ফায়ার প্রফেশনাল হিসেবে এখন যদি আমরা বিভিন্ন ধরনের কমেন্ট করি, তাহলে আমাদের তদন্ত কাজে কিন্তু এটা ব্যাহত করতে পারে। তদন্ত বিভিন্ন বোর্ড গঠন করা হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড গঠন করেছে, তারা কিন্তু রাইট ম্যান, তারা কিন্তু ক্লুজ বাই করতে পারবে যে আসলে আগুনের অগ্নিপাতের সূত্রটা কোথা থেকে হয়েছে। আগুনের বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হলো যে আপনার একটা গডের একটা হতে পারে, আল্লাহ প্রদত্ত হতে পারে, যেটা হলো বজ্রপাতের মাধ্যমে হতে পারে, কিন্তু যেহেতু ওই দিন বজ্রপাত হয় নাই, তাহলে ওইটা সম্পূর্ণ ন্যালিফাই করা যায়। অ্যাক্সিডেন্টাল ফায়ার হতে পারে, আর একটা হলো আর্সন ফায়ার হতে পারে। তো এটার জন্য কিন্তু বোর্ড গঠন করা হয়েছে, এবং ওটি কিন্তু আসলে বলতে পারবো যে কোন ধরনের ফায়ার হয়েছে।
এখন যদি আমি যে ফায়ার প্রফেশনাল হিসেবে যদি এটা একটু বলতে চাই জি তাহলে জনাব হয়তো শাকিল এটা- রিয়াজ, খুবই যৌক্তিক আপনার কথা। যেমন চুরিহাট্টায়, যে চকবাজারের চুরিহাট্টায় যখন আগুন লাগলো, সেটিরও আমরা জানলাম যে আসলে রাসায়নিক থাকার কারণে দাহ্য পদার্থ থাকার কারণে ছড়িয়ে পড়েছে। সেখানেও কি সূত্রটা কি আমরা সঠিকভাবে নিশ্চিত হতে পেরেছিলাম যে কোথা থেকে আগুন? এটা তো ডেফিনেটলি আপনি যারা কমিটি যারা ছিল তারা কিন্তু দে কুড আইডেন্টিফাই দি সোর্স, যে আসলে কোথা থেকে। চকবাজারে যে যে পুরাতন ঢাকার যে ফায়ার হয়েছে, এটা কিন্তু কোনো ডাউট নাই, এই যে ফায়ারটা কিন্তু সাথে কেমিক্যাল জড়িত, এটা কোনো ডাউট নাই। এটা কিন্তু তদন্ত বোর্ড, বিভিন্ন তদন্ত বোর্ড কিন্তু এটা বের করতে পেরেছে। আমি আমি কনফিডেন্ট যে এখানে বিভিন্ন রকম প্রফেশনাল বোর্ড গঠন করা হয়েছে, তারা কিন্তু ক্লুজ অফ দ্য ফায়ার বের হয়ে আইডেন্টিফাই করতে পারে। লেটস নট গিভ মানে কমেন্ট যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এটা কিন্তু আমাদের তদন্ত কাজে কিন্তু অনেক ব্যাহত করবে। কারো যদি ওইরকম এভিডেন্স থাকে, প্রুফ থাকে, কারো যদি এরকম জানা থাকে, তারা কিন্তু ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি তদন্ত বোর্ডের সাথে যোগাযোগ করে সাহায্য করলে পরে আমি মনে করবো যে এটা বেটার হবে। জনাব শাকিল রিয়াজ, পরে আরো কিছু প্রশ্ন আপনার কাছে আসলে আছে, যেটি আমরা স্টুডিওতেও এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এই যে বিল্ডিং কোড না মেনে ভবন হয়েছে, বেশিরভাগ ভবনই বিল্ডিং কোড না মেনে করা। গণপূর্ত মন্ত্রীর কিছুদিন আগেই এই জরিপটার কথা বলেছেন যে রাজুকের আওতাধীন 1528 বর্গ কিলোমিটার এলাকায় 2,04,106টি ভবনে জরিপ করা হয়। তার মধ্যে 1,34,925টি ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয় নাই, তেমনি ফায়ার কোড মানা হয় না। মানে এই যে না মেনে যে ভবনগুলো করা হয়েছে, সেখানে এখন কি করা যেতে পারে? বিল্ডিং ভেঙে ফেলাটা কি সমাধান? মানে এগুলো অনেকগুলো সলিউশন আছে। যদি আপনি বিল্ডিং কোড না মেনে করে থাকে, যেমন আমি বলি বিল্ডিং কোডটা আমাদের 2006 হওয়ার পর থেকে ইমপ্লিমেন্টেশন কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, বা বিফোর 2006 এর আগে অনেক বিল্ডিং কিন্তু হয়েছে, লাখ লাখ বিল্ডিং কিন্তু হয়েছে। আপনি কি ওই বিল্ডিং গুলো ভেঙে ফেলবেন? নিশ্চয়ই না। বাট এটার জন্য যেটা হলো যে আমরা যদি একটু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিই, আপনি বিল্ডিং এর ভিতরে যে ইলেকট্রিক্যাল কেবল করতে গিয়েছে, এগুলো যদি পিরিয়ডিক্যাল মেনটেনেন্স করি, তারপরে ফায়ার ফাইটিং সিস্টেম গুলো আমরা ডেভেলপ করি, পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করি, ইভাকুয়েশন প্ল্যান করি, আমরা ড্রিল করি, ফায়ার ফাইটিং টিম এখানে রাখি, তাহলেই কিন্তু আমরা কিন্তু অনেকটা আপনার ফায়ার সেফটি ইমপ্রুভ করতে পারবো। এটা হলো আমি অ্যাবসলিউটলি বলবো পার্সোনাল ইন্টারেস্ট এবং মোটিভেশনের উপরে কিন্তু নির্ভর করে। আর বড় জিনিস হলো যে আমাদের কিন্তু বুঝতে হবে, আপনি যত বড়ই ফায়ার, আমাকে যত উন্নতি ফায়ার ডিপার্টমেন্ট করেন বা যত এক্সপার্ট ফায়ার ডিপার্টমেন্ট করেন, উইদাউট দি সাপোর্ট অফ দি কমিউনিটি পিপল আর কমিউনিটি টিম, ভেরি ডিফিকাল্ট টু এক্সটিংগুইশ দিস ফায়ার। সেই জন্য আমি বলবো যে আমাদের রুট লেভেল, কমিউনিটি লেভেলকে কিভাবে রেজিলিয়েন্স ডেভেলপ করা যায়, ক্যাপাসিটি ডেভেলপ করা যায়, সেই দিকে কিন্তু আমাদের দৃষ্টিপাত করা উচিত। আপনি যে সাপোর্টের কথা বলছিলেন, আইডিওলজিক্যাল বিলিফটা চেঞ্জ করতে হবে। যেমন আজকে অনেকে বলতেছিল যে আমার বিল্ডিং এ আল্লাহর রহমতে কোনোদিন আগুন ধরবে না, বলতেছিল এই পর্যন্ত আগুন ধরে না, শেষ করছে না, আর ধরবে না। এরকম আইডিওলজিক্যাল বিলিফ থেকে বের হয়ে আসতে হবে। মানে ভাগ্যের উপর আমাদের যে অসীম ভরসা, যেটি আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি যে সাপোর্টের কথা বলছিলেন, আসলে আমরা সবসময় দেখি আপনারা যখন কাজ করতে যান তখন অনেক উৎসুক জনতার ভিড়ে আপনাদের কাজে অসুবিধা হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরাই বিভিন্ন সময়, মানে আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় জানতে পারি। তাদেরকে কি করে ব্যবস্থাপনায় আনতে হয় সে বিষয়ে কি আপনাদের কোনো ট্রেনিং থাকে, বা তাদের মানে এই উৎসুক জনতাকে কি করে ম্যানেজ করতে হয় সে বিষয়ে কি কোনো ব্যবস্থার? আপনার থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেইজিং দিস কোশ্চেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ হলো আমি যখন ফায়ার ফাইটিং এ যাই তখন কিন্তু আমার উপরে প্রচুর প্রেশার পড়ে। তখন একটা বাইরের থেকে কেউ যদি আমাকে প্রভোক করে বা আমার উপরে মানসিক চাপের সৃষ্টি করে, এবার আমাকে যদি ম্যান হ্যান্ডেলিং করে, তখন কিন্তু আমার ডিসিশন মেকিং এ কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। কারণ এখানে টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। এখানে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা প্লেটিনাম আওয়ার বলে থাকি। আপনি দেখেন উন্নত বিশ্বগুলোতে দেখেন সেখানে এরকম বড় সিনারিও হলে বলে কোন লোক ক্রাউড এরকম ভিড় করে কিনা। তো আমার মনে হয় যে এটা সোশ্যালি বা এডুকেশন দিয়ে এদেরকে মোটিভেট করলে পরে আমার মনে হয় যে এগুলা ডেভেলপ হবে। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন শাকিল সাহেব আপনার কাছে। আমরা প্রায়শই দেখি যে বাংলাদেশে অনেক, বিশেষ করে ঢাকা শহরে অনেক রাস্তা এত সরু যে আপনাদের ফায়ার সার্ভিসের পক্ষে বড় গাড়িগুলো নিয়ে ঢোকা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা কি কোনো কাস্টমাইজ ভেহিকেলের কথা ভাবছেন কিনা, যে ঢাকার বাস্তবতায় যে সরু রাস্তা এবং
সংকীর্ণ রাস্তায় যাতে আপনারা ফায়ার ফাইটিং করতে পারেন, এই ধরনের কোনো পরিকল্পনা আপনারা গ্রহণ করছেন কিনা? হ্যাঁ, আমরা এটা প্রযুক্তি অ্যাপ্রোচ নিয়েছি। আপনার অবগত হিসাবে জানি যারা আমরা 1000 ফায়ার ফাইটিং মোটরসাইকেল আমরা কিনছি, যেটা অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে ঢাকা, স্পেশালি আপনার পুরাতন ঢাকাগুলোতে, এবং 4 হুইলার আপনার আমাদের 10টা গাড়ি আমরা কিনেছি, যেটা হলো যে পুরাতন ঢাকা ফায়ার ফাইটিং করার জন্য। আরেকটা হলো AFT, এটা নিয়ে আপনি পিঠের উপরে পিঠে দিয়ে যে এটা ফায়ার ফাইটিং করতে পারবে, 2 তলা 3 তলায় চলে যেতে পারবে, এরকম ধরনের জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করি। বাকি এগুলোর ভিতরে আমি বলি ফায়ারের ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ডে হলো আপডেট ইন আওয়ার। আপনি দেখেন যে বাড়িতে আগুন জ্বললো, সে বাড়ির লোকটা যদি তার এডিসি নলেজ না থাকে ফায়ার ফাইটিং এর, তখন কিন্তু টাইমটা কিন্তু গেন হচ্ছে, আগুন কিন্তু সেই জায়গায় থাকবে না। সেই জন্য আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল লেভেলে ক্যাপাসিটির ভিতরে ইম্পর্টেন্সটা দেওয়া উচিত। সেই লোকটা যদি মোকাবেলা করতে পারে, আগুনটা কিন্তু বড় হবে না। আর আমি যে আমাকে যখন ডাকবে, আমি যে কিন্তু আগুন ছোট অবস্থা করবো এবং আগুনকে এটাকে অতি তাড়াতাড়ি সাপ্রেস করতে পারবে। এটা কম্বাইন্ড এফোর্ট, হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা এফোর্ট। জি জনাব শাকিল নিয়াজ, আর একটা প্রশ্ন একটু করতে চাই আপনার কাছে। আপনাদের এই আগুন নিয়ন্ত্রণে আপনারা বেশ প্রশংসিত, কিন্তু এই আমাদের তো এখন এই যে যেমন গতকাল সুউচ্চ একটি ভবনে, 23 তলা ভবনে, মানে আমি এফআর টাওয়ারের কথা বলছি, গত পরশুদিন এফআর টাওয়ার সুউচ্চ ভবনে আগুন লাগলো। এরকম বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণের কাজের যথেষ্ট যন্ত্রপাতি ইকুইপমেন্ট কি আপনাদের আছে? মানে আপনারা কি মনে করছেন যে এটি যথেষ্ট যা আছে? আপা, আমি আপনাকে বলি, দিস ইজ দি রং অ্যাজাম্পশন। একটা হাই রাইজ বিল্ডিং হলে পরে হাই রাইজ বিল্ডিং এর নিয়ম অনুযায়ী, কোড অনুযায়ী, এটার ইনবিল্ট ফায়ার ফাইটিং ক্যাপাবিলিটি থাকতে হবে। সে এই হাই রাইজের ফায়ার ফাইটিং সে নিজেই করবে। এটা তার 30 মিনিট থেকে 40 মিনিট ফায়ার ফাইটিং ক্যাপাবিলিটি তার থাকতে হবে। যদি কোনো বিল্ডিং এর না থাকে, সেটি তো আমাদের বাস্তবতা না জনাব শাকিল নিয়াজ, সেটি তো আসলে আমাদের বাস্তবতা না, সেটিও তো আমরা জানি একই সাথে। হ্যাঁ, না, বাস্তবতার ভিতরে আনতে হবে আপনার, বাস্তবতার ভিতরে আনতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে বুঝতে হবে যে আপনি 1000 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানাচ্ছেন, সেটাকে আপনি সেফটি, হোয়ার ইজ দি সেফটি অফ দ্য ফায়ার, এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। এবং সেটা সেফটি কিন্তু ফায়ার সেফটি এটাই করবে। আমি না, আপনি লোকজন আমাকে বা বিভিন্ন জন বলে যে এত বড় হাই লেদার আছে কিনা, এইটা লেদার আছে কিনা। এই সমস্ত লেদার কিন্তু হলো ফায়ার ফাইটিং, ঠিক আছে, হাই রাইজের জন্য, কিন্তু আপনার ইনবিল্ট ফ্যাসিলিটি যদি না থাকে সেখানে করার কিছু নেই। আমি আপনাকে বলবো যে বিল্ডিংটাতে এখানে ফায়ার হলো, তারা কি আমাকে রাইট টাইমে আমাকে খবর দিতে পেরেছে? আমার কোশ্চেন আপনার কাছে, এখানে কি পর্যাপ্ত পরিমাণে সিঁড়ি ছিল? এখানে কি অ্যালার্ম সিস্টেম ছিল? এখানে কি পানির ব্যবস্থা ছিল? এখানে কি ফায়ার স্টিয়ার গুলো পর্যাপ্ত পরিমাণে ছিল? যেগুলো হলো এগুলো এক্সিট বলে ফায়ার স্টেপ রোড, অ্যাবসলিউটলি হলো ফায়ার প্রুফ, হিট প্রুফ, এটা থাকার কথা। এগুলো ছিল কিনা? ফায়ার ড্রিল ঠিক মতো করা হয়েছে কিনা, এবং এটার কোনো প্ল্যান ছিল কিনা, এগুলো আপনার কোশ্চেনগুলো এগুলো ফেলে পড়ে। জনাব শাকিল নিয়াজ, সবগুলো প্রশ্নের উত্তরই নেতিবাচক, না সূচক উত্তর আসবে বলে আমরা যতটুকু গণমাধ্যম সূত্রে খবরগুলো পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আশা করব আপনার কথা যেভাবে আমরা জানতে পারছি, মানুষ সচেতন হবে। আসলে মানুষের উপর অনেক দায়িত্ব, কিন্তু আসলে ধন্যবাদ জনাব শাকিল নিয়াজ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। কিন্তু মানুষ আসলে সচেতন হবে কিনা আপনি এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে বিরতির পর। দর্শক থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে যেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম সেটি থেকেই ফিরতে চাই যে এই যে সব সময় আমরা শুনি সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমরা কি কখনো এমনি সচেতন হয়েছি? মানে চাপ না থাকলে, আইনের ভয় না থাকলে কি আসলে সচেতন হয় মানুষ? আইনের প্রয়োগটা খুব শক্তভাবে জরুরি, মানে এখানে সমন্বিত উদ্যোগটা জরুরি। এই যে ধরেন আপনি জিজ্ঞেস করছিলেন যে বিল্ডিংগুলো করা হয়েছে সেগুলো যদি না ভাঙা যায়, তাহলে আগুনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে মানুষকে বাঁচানোর উপায় কি, তারা কিভাবে বেরোবে, অগ্নি নির্বাপন ব্যবস্থাটা অন্তত ওইখানে করা, যেটা শাকিল সাহেব বলছিলেন। আরেকটা হচ্ছে এই যে নিয়ম না মেনে যারা বিল্ডিং করছেন তাদের উপর শাস্তি। ধরেন আমি একটা জিনিস প্রস্তাব করতে চাই, যে মালিকের বিল্ডিংয়ে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে, সেখানে যদি অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকে তাহলে যত খরচ হবে সেটা তাকে বেয়ার করতে হবে। যে এই যে অগ্নি নির্বাপন সংক্রান্ত মানুষের ক্ষয়ক্ষতি সংক্রান্ত যে খরচটা হবে সেটার দায়ভার তাকেই নিতে হবে। এরকম একটা ব্যবস্থা যদি আপনি করেন, দেখবেন যে অনেক মালিকরাই ঠিক হয়ে যাবে। এটা একটা। তারপরে হচ্ছে যে ধরেন আমাদের স্কুল কলেজগুলোতে এই যে এই ডিজাস্টার রিস্ক, এগুলো তো ম্যানমেড ডিজাস্টার,
এক্ষেত্রে এগুলো মোকাবেলা করার জন্য মানুষের সচেতনতার জন্য ড্রিল করা, উদ্যোগ গ্রহণ করা। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলি, আমি যখন নর্থ আমেরিকায় পড়াশোনা করতাম, আমি একটা সময় একটা প্রাইভেট অ্যাপার্টমেন্টে ছিলাম। তো সেখানে আপনার ওদের ওখানে ড্রাই সিজনে আগুনের ঘটনাগুলো অনেক বেশি ঘটে। তো ওই প্রত্যেকটা ড্রাই সিজনের আগে ওরা ড্রিল করাতো আমাদের বাধ্যতামূলক, যে ফায়ার অ্যালার্ম বাজে কিনা এবং ফায়ার অ্যালার্ম বাজলে আমরা বের হই কিনা। এটা বাধ্যতামূলক, ধরেন ওই সিজনে অন্তত দুবার করতো, চেক করার জন্য যে ফায়ার অ্যালার্মগুলো ঠিক আছে কিনা এবং মানুষ এক্সিট করতে পারে কিনা। তো এইরকম ড্রিল আমাদের এখানে করা, আমি জানি না আমাদের ফায়ার সার্ভিসের সেই ক্যাপাসিটি আছে কিনা যে এই যে ড্রিলগুলো করানোর ক্ষেত্রে, কারণ আমাদের এখানে এই কনসেপ্টটাই নতুন। ধরেন ডিজাস্টার সায়েন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে বিভাগ খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, যে বিশেষ করে হাই রাইজ বিল্ডিংয়ে যারা থাকি বা সামগ্রিক অর্থে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বা ডিজাস্টার, যে কোনো ধরনের ম্যানমেড ডিজাস্টারের ঘটনা ঘটলে পরে যাতে মানুষ বাঁচতে পারে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে, প্রতিকার করতে পারে। মানুষের সচেতনতা, মানুষের দক্ষতা এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন যে অভিযানের কথা বলা হচ্ছে, যেমন আমরা গণপূর্ত মন্ত্রীকে বলতে শুনলাম কাল থেকে 15 দিনের অভিযান চলবে, যে কমপ্লায়েন্স আছে কিনা বিল্ডিংগুলোর, বা এই অগ্নি নির্বাপনে যথাযথ প্রস্তুতি আছে কিনা, কি মনে হয় এতে কি কাজ করবে? যেটি শফিউল আলম ভূঁইয়া বলছেন, এর আগেও তো ফায়ার সার্ভিস বহু করছে, চেক করছে, রাজুকও দেখছে কত বিল্ডিং, আমি তো বললাম 1150 হাই রাইজ বিল্ডিং সম্পূর্ণ ফায়ার, 11,500 ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ, আপনার ফায়ার ঝুঁকিপূর্ণ। তো আপনি এগুলো কারেকশন করলেই তো হয়, পারবেন না। এখানে সমন্বিত প্রচেষ্টা লাগবে। ধরেন সিটি কর্পোরেশন, রাজুক, ফায়ার সার্ভিস, 3 জন, এবং একটা আইন থাকতে হবে। যেমন সম্ভবত তারিখটা এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত 1993-তে ইউরোপীয় ইউনিয়নের সাথে গার্মেন্ট সেক্টরের এগ্রিমেন্ট হয়, কমপ্লায়েন্স, যে তোমার এখানে ফায়ার সেফটি না হলে আমরা তোমাদের নেব না, কাপড় টাপড় নেব না, গার্মেন্টস নেব না। বাধ্যতামূলক করার পরে আপনি দেখেন গার্মেন্টস সেক্টরে কোনো অগ্নি দেখেন, কারণ বাধ্য করা। এখন আপনি যদি 3টাকে যৌথ প্রচেষ্টা লাগবে, কারণ আপনার রাজুক বিল্ডিংয়ের নকশা দিচ্ছে, তাকে যখন বিল্ডিং কমপ্লিট হলো তখন ওইখানে বসবাসযোগ্য কিনা বা ব্যবহারযোগ্য কিনা এটারও সনদ দেওয়ার কথা, দেয় না। কারণ রাজুকের হেড টু ফুট টাকা ছাড়া কোনো কাজ হয় না, এটা হলো সত্য কথা, গোপন রেখে তো লাভ নাই। তাকে দিয়ে একটা অচল অর্গানাইজেশন দিয়ে কী করবেন? সুতরাং আপনার আইন করতে হবে এমন যে যদি বিল্ডিং কোডের বাইরে কেউ যায় তাহলে ওইখানে কোনো ভাড়াটিয়া উঠতে দেওয়া হবে না, তোমাকে কোনো সার্ভিস দেওয়া হবে না, এটা আইন করতে হবে। এবং শফিউল আলম ভাই যেটা বলছিলেন যে যদিও আগুন লাগে তাহলে সব দায়ভার তাকে বহন করতে হবে, কিন্তু এরকম আইন তো একদম যে কিছু নেই তা তো নেই, কাগজে তো অনেক কিছুই আছে, তদন্তের অনেক সুপারিশ আছে, কিছুই বাস্তবায়ন হয় না। কিন্তু এটা তো আপনার যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন আইন করছে, তারা বাধ্য, তারা তো সরকারকে তোয়াক্কা করবে না। এরকমই যতক্ষণ পর্যন্ত এই আপনার যে স্ট্যান্ড না দিবেন সরকারের পক্ষ থেকেই তো এটা নিতে হবে, একদম পলিটিক্যাল কমিটমেন্ট, যে না আমি এইভাবে, যে আপনার ঢাকা শহরে 1 বছরে 49টা ফায়ার হয়েছে, 1 বছরে, চিন্তা করেন, এটা কি সহ্য করার মতো বলেন? তা আপনি আইন প্রয়োগ করতে হবে না, আইন ছাড়া মানুষ এটা মানতে হবে যে আমাদের দেশে শিক্ষার হার কম, মানুষ সচেতন কম। আমি তো বললাম এটা উন্নত দেশ থেকে আমরা এগোচ্ছি, আমাদের সমস্যা আছে, কিন্তু আইন প্রয়োগ করে কিছু সচেতনতা নিতে হবে, কিছু আইন প্রয়োগ করে বাধ্যতামূলক, এবং আইনটা প্রয়োগ করতে হবে মেইনলি বাড়ির মালিকের উপরে। মানে বাধ্য করলে সচেতনতা আসবে, তার সাথে সাথে চলে আসবে বিরোধী নিয়ে। আমি একটু আশাবাদী হতে চাই যে নতুন মন্ত্রী মহোদয়, যে আমাদের পূর্তমন্ত্রী সম রেজাউল করিম সাহেব যে উদ্যোগটা গ্রহণ করেছেন, যে চিহ্নিত করে ব্যবস্থা নেবেন, আমি দেখতে চাই যে মন্ত্রী মহোদয়ের যে বক্তব্যটি পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়েছে। আমার বিশ্বাস যে উনি যদি এটি বাস্তবায়ন করতে পারেন তাহলে অনেকটাই হয়তো কাজে আসবে, এবং রাজুককেও উনি ঠিক চান যদি ঠিক করতে পারবেন, যদিও অনেক বছরের জঞ্জাল রাজুক, এবং যেটা উনি বললেন যে রাজুকের পরতে পরতে দুর্নীতি, এই যে আপনার নিয়ম না মেনে বিল্ডিং করার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো
অবৈধ সমরেশ উপায়ে করিম সেটি করা হয়েছে। আগুনের যেদিন ঘটনা সেদিন বলছিলেন যে সেই সময় রাজুকের চেয়ারম্যান কে ছিলেন এবং তার সাথে সংশ্লিষ্ট কারা ছিলেন সেটা অনুসন্ধান করে বের করা হবে। এটি তো খুব অনুসন্ধানের তাতে বিষয় লাভ না, নেই। খুব সহজেই বের করা যায় এবং ব্যবস্থা তাতে নেওয়ার করা সুযোগ লাভ আছে। নিশ্চয়ই আমরা আসলে তাদের সফলতা তো কামনা করি, কারণ তারা সফল হলে দিন শেষে আমাদেরই না, আমরা আরেকটা রাজুককে বিরতিতে শোনেন, যেতে হবে। এখানে মেয়াদিস, বিরতির পরে আমরা এই বিষয়টি নিশ্চয়ই অনলাইনেও পাবো, কথা বলবো, থাকুন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, এবারে দেখে নেব অনলাইনে কি কি খবর আছে। সবশেষ খবরগুলো দেখতে চাই। প্রথম আলোতে আছে ফারুকের খুদে বার্তা, ভাইয়া নো স্কোপ, সেই বনানীর ঘটনার পরবর্তী যে আমরা দেখছি এই সব চিত্র আর দেখতে ভালো লাগে না আসলে। 11,500 ভবন ঝুঁকিতে কথা বলছিলাম আমরা এই বিষয়টি। এফআর টাওয়ারটি ভুল নকশার ফসল, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। একটু দেখতে চাই, আমরা রুহুল কবির রিজভীকে দেখছি। সরকার অস্ত্র কিনছে, প্রাণ বাঁচানোর সরঞ্জাম কিনছে না। তিনি বলছেন যে বিরোধী দলকে দমনের জন্য নানান রকম অস্ত্র কিনছেন, কিন্তু ফায়ার সার্ভিসের জন্য যথেষ্ট যন্ত্রপাতি কিনছেন না সরকার। এম এ আজিজ, অস্ত্রও কিনতে হবে, সরঞ্জামও কিনতে হবে, গতি এখন দুটেই জরুরি। আমরা কিন্তু জিজ্ঞাসা করছিলাম জনাব শাকিল নিয়াজকে, তিনি বলছিলেন যে আসলে তাদের চেনা হয়েছে। সীমাবদ্ধতার জায়গাটা নাই। না। ঠিক না, উনি ঠিক বলেন না, না, এই যে সীমাবদ্ধতা আছে, প্রচুর সীমাবদ্ধতা আছে। এই যে ফায়ার আইডেন্টি নাই, আগুন নিভাবে কি দিয়ে? চিপাগলির ভিতরে গাড়ি ঢুকানো, ফায়ার সার্ভিসের বিষয়, এটা তো ওয়াসা। ও আশা করবে, করে দিবে তো। তাদের তো তারা তো ফায়ার সার্ভিসটা হচ্ছে যে তারা কোনো ওপিনিয়ন পাস করে কিন্তু কিছু ইমপ্লিমেন্ট করার নিজস্ব কোনো ক্ষমতা নেই, খালি আগুন নিভানোর ছাড়া আর কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, সুতরাং তাদেরকে তো আইনি সাপোর্টও দিতে হবে এখন যদি করতে হয়। তারপর সরু গলি, ঢাকা শহরে, পুরান ঢাকা বলেন, এই বনানীতেই বলেন, যে সব জায়গায় এই মোটরসাইকেল দিয়ে আপনি কি করবে বলেন? আসলে পানির পাইপ যেতে হবে, যেটা দরকার আসলে ফায়ার হাইড্রেন্ট, এইটা হলো জরুরি। এইটা হলে এখান থেকে আপনি সব জায়গায় পানি কাছাকাছি থাকবে, পাইপ দিয়ে নিতে আর পারবে। গতকাল নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন যে এই ঘটনার পরে ফেসবুকে নানান রকম প্রযুক্তির কথা বলা হচ্ছে যে এটি থাকলে হয়তো আগুনে এত মানুষ মারা যেত না। আমি গতকাল না, লজিক শুনছি, উপর থেকে যে লাভ দিয়ে পড়ছে, এটার আমি লজিক শুনছি যে এখন 22 তলার থেকে যদি কেউ লাভ দেয়, নিচে যদি কোনো নেটও রাখেন, সে তো মানুষ তো সোজা পড়ে না, এবং ওটারও ট্রেনিং লাগবে, লাভ দেওয়ার ট্রেনিং লাগে, নাইলে তো তার মাথা ভেঙে যাবে, গলা ভেঙে যাবে। এটা বাস্তব না, বাস্তব না। আসলে হাই রাইজ বিল্ডিং এ নিজস্ব ক্যাপাসিটি থাকতে হবে। সেটাই বলছিলেন শাকিল নিয়াজ, যে নিজস্ব ক্যাপাসিটির কথা, ফায়ার সার্ভিসের ঠিক ক্যাপাসিটির বিষয় না। আমি কালকে কিন্তু এটিও জিজ্ঞাসা করছিলাম, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ছিলেন আমাদের সাথে, জিজ্ঞাসা করছিলাম যে ফেসবুকে যে প্রযুক্তিগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে সবাই বলছে আমরা এগুলো কেন নেই আমাদের দেশে। তিনি বলছিলেন এগুলো আসলে আবদ্ধ জায়গার ক্ষেত্রে, এগুলো খুব এত বড় জায়গায়, যেমন দেখছিলাম ফায়ার ছোট ছোট বল যেগুলোকে ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে, বা নলের মধ্যে, ওটা হলো একটা ঘরের ভিতরে, ফেসবুকটা হলো আপনার একেবারে উন্মুক্ত জায়গা, নানা মুনির নানা মত সেখানে স্থান পায়। যে বিশেষজ্ঞ সেও বলে, এক অবিশেষজ্ঞ একটা মত দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের দায়িত্বে যারা আছেন তারা তো এই বিষয়ে এক্সপার্ট, তারা নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করে দেখবেন। অবশ্যই নতুন নতুন প্রযুক্তি আসছে, সেই প্রযুক্তিও আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশেষ করে আমি যে প্রশ্নটা শাকিল সাহেবকে করেছিলাম যে আমাদের দেশের বাস্তবতায় যেখানে ধরেন ঘিঞ্জি এলাকা, সরু রাস্তা, সেই জায়গাগুলোতে কিভাবে ফায়ার সার্ভিস অপারেট করতে পারে, তার জন্য কোনো ধরনের বিশেষ প্রযুক্তি দরকার কিনা, বিশেষ গাড়ি দরকার কিনা, এই বিষয়গুলো উনি বলছিলেন যে মোটরসাইকেল আছে। তো আমি স্যাটিসফাইড যদি থেকে থাকে সেটা। আর রিজভী সাহেব যেটা বলছিলেন যে এই যে অস্ত্র কিনছে, আপনার ফায়ার সরঞ্জাম কিনছে না, শাকিল সাহেবের বক্তব্যেই রিজভী সাহেবের বক্তব্য আমরা বাতিল করে দিতে পারি। কিন্তু দেখেন, ওনার মতো একটা দায়িত্বশীল নেতা যখন এই যে এরকম বলতে থাকেন যে যুক্তিহীন কথা, তথ্যনিষ্ঠ নয়, এরকম বক্তব্য যখন দিতে থাকেন, মানুষের কিন্তু এই ধরনের নেতাদের ব্যাপারে আস্থাটা হারিয়ে যায়। এটাও বলছেন যে জবাবদিহিতাহীন সরকার থাকবার কারণেই এরকম বনানীর ঘটনা। তাহলে এর আগে কি আগুনের ঘটনা ঘটেনি? জবাবদিহিতার সরকার থাকলে এরকম হয়। এখন সরকার তো কি বহুদলীয় গণতন্ত্রের নামে তো একদলই আছে, তো জবাবদিহি কাকে করবে? কিন্তু নিজেদের কাছে নিজেদের। যদি এফআর টাওয়ারের ঘটনা নিয়ে বলছেন, তো এফআর টাওয়ারটা তো 2005 সালে, তখন আবার বিএনপি ক্ষমতায় ছিল, যখন আসলে ওই যে 18 তলা থেকে 23 তলা একটা অংশের মালিকানা তো বিএনপি নেতা, সেটা অ্যাপ্রুভালও হয় নাই, একটা করছে 96 এ এটা হয়েছে। যেটা এই বিল্ডিং যখন করে, তখন যে বিল্ডিং কোডটা দেওয়া হয়েছে, তখন বিল্ডিং কোড অনুযায়ী করতে গিয়ে এখানে কি আসলে খুব দলীয় কোন দলের কি এইগুলো নিয়ে কথা বলার জায়গা আছে? এখানে আসলে দলীয় কথা বলার সুযোগ নেই। এখানে যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যারা বিল্ডিং বানাচ্ছে তাদের লোভ। এই যে ধরেন এই যে 1000 কোটি টাকার বিল্ডিং বানালো, কিন্তু ধরেন 1 কোটি টাকা দিয়ে ফায়ারের যে সিস্টেমটা রাখার কথা সেটা সে যেটি শাকিল নিয়াজ বলছিলেন, এই টাকাটা সে সেভ করেছে, এটা একটা। দুই হচ্ছে আপনার যে বিভাগগুলো আছে সরকারের,
সেই বিভাগগুলো তাদের তদারকি, Coordination নেই। তাদের যে নজরদারি, এবং তারা কোনো ধরনের অ্যাকশন নেয় না। কেন নেয় না? অনেক ক্ষেত্রে এইখানে দেখবেন যে আপনি অবৈধ লেনদেনের একটা বিষয় আছে। আমরা নৌ প্রতিমন্ত্রীর একটা খবর জানিয়ে শেষ করছি। তিনি বলছেন নদী হারিয়ে যাচ্ছে বলে এদেশে নজরুল সুকান্ত জন্মাবে না। খবরটা খুবই সত্যি কথা। আমরা শেষ করব আজকের মতো। ধন্যবাদ আপনাদের দুজনকেই। শেষ করছি দর্শক সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।